220 রান চেস করতো, আমি বলবো উই আর নট এবল টু চেস দিস রান। বাট যখনই লো স্কোরিং ম্যাচ হবে বাংলাদেশ স্টপ, এবং বাংলাদেশের সেই ক্যাপাবিলিটিটা আছে 115 রান চেস করা 12.1 ওভারে। আমাদের একটা ওইরকম মেন্টালিটি প্লেয়ার দরকার, যেসব প্লেয়াররা বাংলাদেশের টি-20 টিমটাকে একদম চেঞ্জ করে দিতে পারে, বিশ্বাস করবে যে আমরা পারি এবং এভাবে আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায়। থাকবেন সঙ্গে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে ভাই। দর্শক দেখছেন এক্সপার্টস টেবিল উইথ স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। মা, বাবা না জমি কিনতে চেয়েছিল। চেয়েছিল কি? উনি তো অলরেডি চলে গেছেন জমি কিনতে মঙ্গল গ্রহে। কি? একদম অথেন্টিক পেপার। সাধ্যের মধ্যে এমন জমি মঙ্গল গ্রহ ছাড়া কোথায় পাবেন ভাই সাহেব? জান। নেক্সট। বাবা, সবখানে তো পেপারস নিয়ে ঝামেলা, এই বয়সে ভেজাল আর ভালো লাগে না রে। নির্ভেজাল জমি তো আমাদের ঢাকাতেই আছে, তাও আবার সাধ্যের মধ্যে। বলিস কি? হ্যাঁ, এই যে দেখো, ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট। রয়েছে 5টি সরকারি সড়কের সাথে সরাসরি সংযোগ, যা আমাদের জীবনকে করবে সহজ ও গতিময়। প্রাকৃতিকভাবে উঁচু স্বপ্ননিবাসের প্রতিটি প্লটই বন্যামুক্ত। শিক্ষিত সমাজ গড়তে ওদের রয়েছে কালচার সোসাইটি, আরও রয়েছে ওয়েল ডেকোরেটেড লাইব্রেরি। যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। স্বপ্ননিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস। সেই অ্যাপ্রোচটা আসলে দেখার দরকার ছিল। পাওয়ার প্লেতে যেই ক্রিকেটটা আমরা খেলেছি, আমি বলবো যে আমাদের ইন্টেন্টটা কী ছিল, আমরা ওখানে অন্যান্য টিম হলে কি করতো, হয় সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া হলে কি করতো, সেই জিনিসগুলো আসলে অনেক শেখার বিষয় ছিল। কিছু কিছু তো লুপফল রয়েছে, যেমন হৃদয়কে এত পরে কেন নামানো হলো। সো সবচেয়ে ভালো যে ব্যাটসম্যান, যে সবচেয়ে বেশি ফর্মে রয়েছে, তাকে কি আসলে বেশি ওভার খেলানোর মতো অপরচুনিটি দেওয়া উচিত ছিল না? সো আমার কাছে মনে হয়েছে এখানে এই ম্যাচটা আসলে আমাদের পুরোই মানে কন্ডিশন তো আমাদের ডিসফেভারে ছিল, ইকুয়েশনের একটা ব্যাপার ছিল, দেন উইকেটও আমাদের ফেভার করেনি, ফোরকাস্টেরও একটা ছিল। সো এইসব ম্যাচে না আসলে প্রফেশনালিজমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুজান ভাই, আপনি থামাই। এই যে ম্যাচে শুরু হওয়ার আগে অনেক কিছু প্রতিকূল ছিল। ম্যাচ যখন শুরু হলো, বাংলাদেশ যখন আগে টস হেরে বোলিং পেল, বাংলাদেশের বোলাররা যখন আফগান ব্যাটারদের পুরো ধরাশায়ী করলো, যেখানে এক ওপেনিং জুটির 3টা 100 পার্টনারশিপ, সব মিলিয়ে তারা সেই দলকে 115-র মধ্যে আটকে দিল। মানে এরপরে ম্যাচের যখন অর্ধেক ইনিংস শেষ, তখন তো ম্যাচ আপনার ফেভারে। যখন আপনি ব্যাট হাতে শুরু করলেন, তখনও 13 রানের ওভার, তখনও ম্যাচ আপনার ফেভারে। মানে আপনি ব্যাট হাতে শুরুটা নিয়েই তো একটা বড় হেজিটেশন ছিল যে এখানে বাংলাদেশ যদি শুরুতে উইকেট পড়ে যায় কি করবে তারপর। তো সে পর্যন্তও ছিল। ইভেন তারপরে যখন শেষ 2-3 ওভারে যখন ওই যে হিসেবটা এলো 19 বলের, কিংবা শেষ পর্যন্ত আবার 13 বলে এসে ঠেকলো 39, এরকম। মানে অত দ্রুত ওই প্ল্যানে যাওয়া উচিত ছিল কিনা বা দরকার ছিল কিনা, কিংবা যখন পরিকল্পনা, সাকিব নিজে এলেন, সেই গোল্ডেন ডাক, সৌম্য সরকার যিনি ম্যাচ পাচ্ছিলেন না বা পুরোপুরি অফ ফর্মে, তাকে এগিয়ে নিয়ে সবচেয়ে সুপ্রিম টাচে থাকা তাওহিদ হৃদয় পেছনে ফেলা, মানে এতটা এলোমেলো হয়ে যাওয়ার অর্থ কি? অন্যদিকে 115 রান করার পর চাপে থাকার কথা তো আফগানদের, কারণ তারা জিতলে সেমিফাইনাল, হারলে তারা বিদায়, মানে অস্ট্রেলিয়া হয়তো চলে যেত। তো সেই জায়গায় তারা প্রেশার না নিয়ে, রশিদ খান বলেছেন যে একটাই টার্গেট ছিল ম্যাচটা জেতা এবং সেটা শেষ বল অবধি চেষ্টা করা। এরকম ক্লিন মাইন্ডসেট কেন নয়? আচ্ছা, আসলে গোল সেটটা ইম্পর্টেন্ট। দেখেন, একটা টিমে যদি 5 জন মনে করে যে আমি জিতবো, বাট 6 জন মনে করে যে না আমরা জিততে নাও পারি, তখন কিন্তু ওই টিমটা কিন্তু ইউনিটি হিসেবে ক্রিকেট খেলে না। একটা টিমকে সবারকে এক মাইন্ডসেটে থাকতে হবে, একটা গোলের উপর থাকতে হবে যে না আমি 12.1 ওভারে কি আমি ম্যাচটা শেষ করব, ডু অ্যান্ড ডাই ম্যাচ খেলবো, না মানে ফেয়ারলেস ম্যাচ খেলে ওখানেই যদি আমরা হেরে যাই, সেই মাইন্ডসেটটা কি সবার ছিল? নাকি হাফ অফ দ্য প্লেয়ার্সের মাইন্ডসেট ছিল 12.1 ওভারে খেলা জেতা, এবং অন্য প্লেয়ারদের মাইন্ডসেট ছিল যে আমি এই ম্যাচটা জিতলেই হবে? আসলে এখানে একটা আমার মনে হয় কিছু কনফিউশন তৈরি হয়েছে। সো ওই জায়গাটা আসলে ক্লিয়ার মেসেজ ছিল না যে আমরা কিসের জন্য আমরা ক্রিকেট খেলছি,
কোন অ্যাচিভমেন্টের জন্য ক্রিকেট খেলছি। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু, আমার অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে এই জায়গাটা একটু ডিফারেন্ট মাইন্ডসেট ছিল। স্বপ্ন নিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস।